হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল কেমিস্ট্রি দাদা। তো আজকে দেখতেই পাচ্ছিস তোদের জন্য আমি ইন্ডাকটিভ এফেক্টের উপর বেস করে একটা ভিডিও নিয়ে এসেছি এবং এই ভিডিওটা শুরু থেকে তোরা দেখ। তো আশা করি তোদেরকে ইন্ডাকটিভ এফেক্টের সমস্ত ডাউট, সমস্ত প্রবলেম সবটাই ক্লিয়ার হয়ে যাবে। তবে খুব মন দিয়ে দেখবি ভিডিওটা। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো একদম আমরা কিছু বেসিক দিয়ে শুরু করবো একদম, ঠিক আছে? তো দেখো এখানে কি বলছে দেয়ার আর 4 টাইপস অফ ইলেকট্রনিক এফেক্ট। আমাদের 4টি ইলেকট্রনিক এফেক্ট আছে, অর্গানিক কেমিস্ট্রিতে পড়তে হবে। আর এই ইলেকট্রনিক এফেক্টগুলো কী কারণে পড়বো স্যার? কারণ এরপরে আমরা রিয়াকশান দেখবো, সেই রিয়াকশানের ভিতরে রিয়াকশান মেকানিজম করতে হবে। আর রিয়াকশান মেকানিজম করার সময় বেশ কিছু ইন্টারমিডিয়েট ফর্মেশন হবে এবং সেই ইন্টারমিডিয়েটগুলো কতটা স্টেবল হবে, কতটা আনস্টেবল হবে, সেগুলো বোঝার জন্য ইলেকট্রনিক এফেক্টগুলো আমাদের পড়তে হয়। তো সেই ইলেকট্রনিক এফেক্টের মধ্যে প্রথম যে ইলেকট্রনিক এফেক্ট আছে ইন্ডাকটিভ এফেক্ট, এটাই আজকে আমাদের পড়ার বিষয়। এছাড়া আর যেগুলো ইলেকট্রনিক এফেক্টগুলো আছে একটু বলে দিই। রেজোনেন্স আছে, হাইপার কনজুগেশন আছে, ইলেকট্রোমেরিক এফেক্ট আছে। তো এর মধ্যে থেকে প্রথম তিনটে যে ইন্ডাকটিভ এফেক্ট, রেজোনেন্স আর হাইপার কনজুগেশন, এই তিনটে হচ্ছে আমাদের পার্মানেন্ট এফেক্ট বলে। আর একমাত্র ইলেকট্রোমেরিক এফেক্ট, এটা হচ্ছে টেম্পোরারি এফেক্ট। আর ইলেকট্রোমেরিক এফেক্টটা অতটাও আমাদের সিলেবাসের জন্য ইম্পর্টেন্ট নয়, তবুও আমি ইলেকট্রোমেরিক এফেক্টের উপর আলাদা ভিডিও এনে সেটাও তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। তো চলো শুরু করা যাক। ইন্ডাকটিভ এফেক্ট। তো স্যার হোয়াট ইজ ইন্ডাকটিভ জিনিসটা কি? তো দেখো এখানে লেখা আছে শিফটিং অফ ইলেকট্রন ইন কোভ্যালেন্ট বন্ড ফর্ম লো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম টু হাই ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। তাহলে এখানে তোমরা ডেফিনেশন থেকেই বুঝতে পারছো যে ইন্ডাকটিভ এফেক্ট হচ্ছে এমন একটা এফেক্ট যেখানে কি হচ্ছে, কোনো কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন হওয়ার পর সিগমা ইলেকট্রনগুলোর ডিলোকালাইজেশন হচ্ছে বা শিফটিং হচ্ছে। কোথা থেকে কোথায়? লো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থেকে হাই ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের দিকে, ঠিক আছে? তো এর ওপর বেস করে কিছু প্রপার্টিজ আছে। দেখো কি বলছে আমাদের ইন্ডাকটিভ এফেক্ট বলছে অলওয়েজ সিগমা ইলেকট্রন আর ডিসপ্লেসড, সবসময় সিগমা ইলেকট্রনগুলো ডিসপ্লেসড হয়। ইট ইজ আ পার্মানেন্ট এফেক্ট, আগেও বলে দিয়েছি। ইট ইজ ডিস্টেন্স ডিপেন্ডেন্ট, এটা ডিস্টেন্স ডিপেন্ডেন্টের ব্যাপার, মানে ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে। আমরা দেখবো পরে গিয়ে যে কীভাবে ডিস্টেন্সের উপর ইন্ডাকটিভ এফেক্ট ডিপেন্ড করে যখন এর অ্যাপ্লিকেশন করবো তখন। আর 4 নম্বর বলছে কি, দেয়ার আর 2 টাইপস অফ ইন্ডাকটিভ এফেক্ট, দ্যাট ইজ প্লাস আই অ্যান্ড মাইনাস আই। তো এই কটা কনসেপ্টের উপর বেস করে আমরা ইন্ডাকটিভ এফেক্ট ভালো করে শিখবো, ঠিক আছে? তো চলো, তো দেখো এখানে আমি তোমাদেরকে একটু ইন্ডাকটিভ এফেক্টের বেসিক কনসেপ্টটা দিয়ে দেখি কী হয় এখানে। তো ধরো আমার কাছে দেখো এখানে ভালো করে আমি এখানে একটা কম্পাউন্ড ড্র করে রেখেছি অলরেডি আগে থেকে, যে কম্পাউন্ডের 3টে কার্বনের চেন আছে আর একটা এক্স গ্রুপ আছে। তো ধরো তোমরা এই এক্স গ্রুপটাকে ধরো একটা ইলেকট্রোনেগেটিভ গ্রুপ, মানে যার ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের থেকে বেশি, এরকম কোনো গ্রুপ আছে। তো বলছে তাহলে কি এটা হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ গ্রুপ, মোর ইলেকট্রোনেগেটিভ গ্রুপ। মন দিয়ে শুনবে এটা, হ্যাঁ, খুব ইন্টারেস্টিং পার্ট। মোর ইলেকট্রোনেগেটিভ গ্রুপ, তাহলে এক্স হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ। কার থেকে স্যার? সিস্টেমের থেকে। অর্থাৎ দেখো এখানে দুটো জিনিস আমি ড্র করেছি, একটা সিস্টেম আর একটা হচ্ছে গ্রুপ। তাহলে একটা কম্পাউন্ডের মধ্যে দুটো জিনিস থাকে, যে কোনো অর্গানিক কম্পাউন্ড, একটা সিস্টেম থেকে একটা গ্রুপ থাকে। তো যদি এখানে গ্রুপটা মোর ইলেকট্রোনেগেটিভ হয় তাহলে কী হবে জানো? তাহলে এই গ্রুপটার টেন্ডেন্সি থাকবে সিস্টেম থেকে ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়া, তো সিস্টেম থেকে ওই ইলেকট্রনকে যখন নিজের দিকে টানছে, তাহলে ভালো করে খেয়াল করে দেখো, এই এক্স যেহেতু হাইলি ইলেকট্রোনেগেটিভ, ও প্রথমে এখান থেকে ইলেকট্রনকে টানবে, এই কার্বন থেকে ইলেকট্রনকে টানবে। এই কার্বন থেকে টানলে এই কার্বনের মাথায় কী হবে? হালকা ডেল প্লাস তৈরি হবে, কারণ এর কাছে ইলেকট্রন ডেন্সিটি কমে যাচ্ছে। এই কার্বনটা কেউ চাইবে না, দেখো কোনো অ্যাটম চায় না তার মাথায় চার্জ থাকুক, কারণ চার্জ থাকা মানে সে আনস্টেবল। তাহলে কার্বন চাইবে না তার মাথায় পজিটিভ চার্জ এক্সিস্ট করুক। ও তখন কী করবে? তার পিছনের কার্বন থেকে, মানে অর্থাৎ এই কার্বনটা থেকে আবার ইলেকট্রনকে নিজের দিকে টানবে। তাহলে এর মাথায় গেল ডাবল ডেল প্লাস, এর মাথায় পজিটিভ চার্জ, তখন এই চাইবে আবার এর থেকে টানতে, তার ফলে কী হবে? এর কাছেও কী হলো? ট্রিপল ডেল প্লাস। তো এরকমভাবে না চলতে থাকে। তো স্যার কত দূর অবধি, কতগুলো কার্বন অবধি এরকম ইন্ডাকটিভ এফেক্ট আমাদের অ্যাপ্লাই হয়? তো বলছে মোটামুটি ধরে নাও অ্যাপ্রক্সিমেট 3টে কার্বন, প্রথম 3টে কার্বনে ইন্ডাকটিভ এফেক্টটা বোঝা যায়, তারপরে আস্তে আস্তে ইন্ডাকটিভ এফেক্ট কমে যায়। অর্থাৎ ওই যে বললাম ডিস্টেন্স বাড়লে আস্তে আস্তে ইন্ডাকটিভ এফেক্ট কী হচ্ছে? কমে যাচ্ছে, ঠিক আছে? তাহলে স্যার যারা মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তাহলে এদেরকে আমরা কী বলি স্যার? এদেরকে আমরা বলি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, যেটাকে আমরা EWG দিয়ে ডিনোট করছি। আর যারা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হয়, এরাই একমাত্র সিস্টেম থেকে কী করে? ইলেকট্রনকে নিজেদের দিকে টেনে নেয়। আর যারা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হয় তারা যে ইন্ডাকটিভ এফেক্ট শো করে সেটাকে আমরা বলি মাইনাস আই এফেক্ট। কী বলি? মাইনাস আই এফেক্ট। কথা বোঝা গেল? আশা করি সবাই বুঝতে পেরেছো যে মাইনাস আই এফেক্টটা কী। সেম
কেস তুমি এখানে আসো, এপাশে আসো, দেখো এদিকে আসো, এদিকেও সেম একটা সিস্টেম আছে, ভালো করে খেয়াল করো। আর একটা কি আছে, গ্রুপ আছে, ঠিক আছে। কিন্তু দেখছো যে গ্রুপের ইলেকট্রোনেগেটিভিটি কি হচ্ছে সিস্টেমের থেকে কম, তাহলে এটা হচ্ছে লিস্ট ইলেকট্রোনেগেটিভ, লিস্ট ইলেকট্রোনেগেটিভ। তাহলে যখন লিস্ট ইলেকট্রোনেগেটিভ গ্রুপ থাকে না, তখন কী হয় জানো, তখন গ্রুপ কী করে সিস্টেমের দিকে ইলেকট্রনকে ঠেলে দেয়, কারণ সিস্টেমের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তাহলে সিস্টেমের ইলেকট্রোনেগেটিভিটি যদি বেশি হয়, তখন গ্রুপ কী করবে, সিস্টেমের দিকে ইলেকট্রনকে ঠেলে দেবে। তাহলে প্রথমে ওয়াই কী করলো, সি এর দিকে ঠেললো, সি এর দিকে ঠেললে সি এর মাথায় ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যাবে। তাহলে সি চাইবে না তার মাথায় ইলেকট্রন ডেন্সিটি বেশি হোক, ও তখন কী হবে, আবার পরের কার্বনে ঠেলে দেবে, তখন তার মাথায় ডাবল ডেল মাইনাস, এভাবে তারপরে কার্বনে ঠেলবে, এভাবে ট্রিপল ডেল মাইনাস। তাহলে এভাবে অ্যাকচুয়ালি কি ইলেকট্রনগুলো শিফটিং হচ্ছে। আর এখানে সব কটা কেসে দেখছো, যে কটা কেসে ইলেকট্রন শিফটিং হচ্ছে সব কেসে হচ্ছে সিঙ্গেল বন্ড আছে, সিঙ্গেল বন্ড মানে সিগমা ইলেকট্রন শিফটিং হচ্ছে, ঠিক আছে। আর যারা যে সমস্ত গ্রুপ ইলেকট্রনকে ঠেলে দেয় সিস্টেমের দিকে, তাদেরকে আমরা বলি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। আর যারা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হয় তারা প্লাস আই এফেক্ট শো করে, ঠিক আছে। একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও, সবসময় মনে রাখবে যে যদি কোনো একটা কেসে দেখো যে প্লাস আইও আছে মাইনাস আইও আছে, দুটো ইন্ডাকটিভ ইফেক্টই আছে, তাহলে সবসময় মনে রাখবে মাইনাস আই প্লাস আইকে ডমিনেট করে, মানে মাইনাস আই এফেক্ট গেটস প্রায়োরিটি ওভার প্লাস আই এফেক্ট, ঠিক আছে। এটা মাথার মধ্যে ঢুকিয়ে রেখে দেবে, ক্লিয়ার। তো আমরা যখন এক্সাম্পল করবো আরও ভালোভাবে ডিটেলসে ক্লিয়ার করে শিখবো। তো চলো শুরু করি। দেখো এবার এখানে খুব ইম্পর্টেন্ট দুটো পার্ট আছে, দেখো আমি লিখে দিয়েছি অলরেডি এখানে, যে মোস্ট ইম্পর্টেন্ট টু রিমেম্বার। সেটা কি, সেটা হচ্ছে মাইনাস আই এফেক্টিং গ্রুপ আর প্লাস আই এফেক্টিং গ্রুপের কিছু প্রায়োরিটি অর্ডার, ঠিক আছে। এই প্রায়োরিটির উপর বেস করে আমরা ইন্ডাকটিভ এফেক্টের অ্যাপ্লিকেশান দেখবো, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বহুত জায়গায় ইন্ডাকটিভ এফেক্টের অ্যাপ্লিকেশান আছে, আর সেই অ্যাপ্লিকেশানগুলোকে খুব মানে কী বলবো, মানে ভীষণ ভীষণ মানে কনসেপ্ট দিয়ে বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা চলো, আচ্ছা দেখো এখানে আমি নোটস করে লিখেও দিয়েছি, যেটা একটু আগেই বললাম তোমাদেরকে, যে মাইনাস আই এফেক্ট গেটস প্রায়োরিটি ওভার প্লাস আই এফেক্ট। মানে যদি দেখো কোনো অর্গানিক কম্পাউন্ডের মধ্যে মাইনাস আই এফেক্টও আছে প্লাস আই এফেক্টও আছে, তখন সবসময় মনে রাখবে যে মাইনাস আই এফেক্টটা প্লাস আই এফেক্টের থেকে বেশি প্রায়োরিটি পাবে। তো স্যার এক্সাম্পল পরে আছে, আমি সবকটা দেখিয়ে দেবো যখন এক্সাম্পল ধরে ধরে করাবো। তো এবার দেখো অ্যাপ্লিকেশান, তো অ্যাপ্লিকেশানে চলে আসি। সো স্যার ইন্ডাকটিভ এফেক্ট পড়লাম, ইন্ডাকটিভ এফেক্ট বুঝলাম, মাইনাস আই প্লাস আই বুঝলাম, ঠিক আছে, কিন্তু তার অ্যাপ্লিকেশান করবো না, এটা হতে পারে যেখান থেকে প্রচুর কোশ্চেন আসে আমাদের পরীক্ষায়। তো চলো প্রথমে আমরা দেখবো হচ্ছে অ্যাপ্লিকেশান হচ্ছে অ্যাপ্লিকেশান অফ কার্বক্সিলিক অ্যাসিড, মানে সরি অ্যাসিডিটি অফ কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের অ্যাসিডিটি আমরা দেখবো ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে কীভাবে আমরা ডিটারমিন করতে পারি। চলো, তো দেখো আমি এখানে তিনটে কম্পাউন্ড রেখেছি, আমি প্রতিটাই বোঝাবো তোমাদেরকে। অ্যাসিডিটি বোঝাবো, বেসিসিটি বোঝাবো, বেসিসিটি অফ অ্যামিনস বোঝাবো, স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন বোঝাবো, স্টেবিলিটি অফ কার্বনায়ন বোঝাবো, ঠিক আছে, সবটাই দেখো। তো প্রথমে আসি আগে দেখো অ্যাসিডিটি অফ কার্বক্সিলিক অ্যাসিড। তো স্যার আমার কাছে দেখো তিনটে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে, এবং কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ কোনটাকে বলে তোমরা আশা করি জানো, যেটা হচ্ছে আমি আইপিসিতে বলেছি COOH গ্রুপ যেটা থাকে সেটাকে আমরা বলি কার্বক্সিলিক গ্রুপ, অ্যাসিড গ্রুপ, ঠিক আছে। তো দেখো তিনটে আমাদের কাছে কম্পাউন্ড রয়েছে, এই তিনটে কম্পাউন্ডের মধ্যে বলেছে কোন কার্বক্সিলিক অ্যাসিডটা বেশি অ্যাসিডিক হবে, ঠিক আছে। তো স্যার কী করে বুঝবো কোনটা বেশি অ্যাসিডিক হবে? তো এর জন্য আমরা দেখব প্লাস আই এফেক্টকে অ্যাপ্লাই করবো। কাকে অ্যাপ্লাই করবো? প্লাস আই এফেক্টকে। প্লাস আই এফেক্টের রেসপেক্টে দেখবো, আমরা সব প্লাস আই এফেক্টের রেসপেক্টে দেখবো, মাইনাস আই এফেক্টের রেসপেক্টে দেখবো। তাহলে আমরা এটা প্লাস আই এফেক্টের রেসপেক্টে দেখবো স্যার, যে প্লাস আই এফেক্টের রেসপেক্টে কে বেশি অ্যাসিডিক, কে বেশি। দেখো তো প্রথমে চলে আসো এখানে, দেখো এই তিনটের মধ্যে, আচ্ছা স্যার অ্যাসিডিক নেচার মানে কি? আগে বোঝো অ্যাসিডিক নেচার মানে কি। তো অ্যাসিডিক নেচার মানে মনে রাখবে যে কোনো একটা সাবস্টেন্স যে H+ লুজ করতে পারে তাদেরকে আমরা অ্যাসিড বলি, যারা H+ ডোনেট করতে পারে তাদেরকে আমরা কি বলি? অ্যাসিড বলি। তাহলে এদের মধ্যে যে H+ ডোনেট করবে সে অ্যাসিড। এবার তিনজনই তো স্যার ডোনেট করবে, তিনজনই তো স্যার কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, তাই তিনজনই তো ডোনেট করবে। তাহলে স্যার বুঝবো কী করে কে বেশি অ্যাসিডিক? তো তার জন্য দেখো একটা আমি তোমাদেরকে এখানে ছোট্ট একটা জিনিস বুঝিয়ে দিই, তাহলে তোমরা ক্লিয়ার হবে। দেখো ধরো যখন কোনো কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ যখন আয়নে কনভার্ট হয়, তখন দেখো দুটো জিনিস তৈরি হয়, ভালো করে খেয়াল করবে। ধরো আমি লিখলাম এখানে CH3, বা ধরো CH3 কথাটা লিখলাম না, ধরো আমি তোমাদেরকে এখানে লিখলাম COOH। তো COOH হচ্ছে, এটা হচ্ছে অ্যাসিড গ্রুপ। এ যখন আয়নে কনভার্ট হয়
দেখো এটা রিভার্সেবল সাইন দিলাম, কেন দিলাম জানো তো? কারণ এই যে অ্যাসিড গ্রুপগুলো হয় এগুলো অর্গানিক অ্যাসিড, আর অর্গানিক অ্যাসিড সবসময় উইক অ্যাসিড হয়, আর যারা উইক অ্যাসিড হয় তারা রিভার্সেবল রিয়াকশন করে। তাহলে এই যে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটা এটা যখন আয়ন্সে কনভার্ট হয় তখন দেখো দুটো জিনিস তৈরি করে, এক হচ্ছে COO- আয়ন আর হচ্ছে H+ আয়ন। তো যেহেতু H+ ফর্ম করছে তাহলে অবভিয়াসলি অ্যাসিড। কিন্তু কোনো একটা অ্যাসিডের অ্যাসিডিক নেচার ডিপেন্ড করে কার্বক্সিলেট আয়নের স্টেবিলিটির উপর। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি কার্বক্সিলেট আয়ন। কার্বক্সিলেট আয়ন, ঠিক আছে? তাহলে কি বললাম? কোনো একটা অ্যাসিডের অ্যাসিডিটি ডিপেন্ড করে কিসের উপরে? কার্বক্সিলেট আয়নের স্টেবিলিটির উপরে। মনে রাখবে, যত বেশি স্টেবল কার্বক্সিলেট আয়ন তত বেশি অ্যাসিডিক নেচার, ঠিক আছে? দেখো আরেকটা জিনিস আমি শুরুতেই বলেছি যে কেউ চাইবে না তার মাথায় নেগেটিভ চার্জ থাকুক, সব পজিটিভ চার্জ থাকুক, সবাই চাইবে কি তার চার্জটা নিউট্রালাইজড হয়ে যায়। যত তাড়াতাড়ি, যত ইজিলি নিউট্রালাইজড হওয়ার টেন্ডেন্সি দেখাবে তত সে স্টেবল হবে। দেখেন তো প্রথম কম্পাউন্ডে দেখো, তো প্রথম কম্পাউন্ডে যদি তুমি খেয়াল করো, যদি এখান থেকে ধরো এই যে অ্যাসিড গ্রুপটা আছে, ধরো এ যখন আয়ন্সে কনভার্ট হবে তখন O- আর H+ হবে। সেকেন্ডারি কেসেও তাই, O- H+, থার্ড কেসেও তাই, O- H+। তো স্যার এদের তিনজনের মধ্যে সব থেকে বেশি স্টেবল কার্বক্সিলেট আয়ন কার? আমরা যদি এটা আইডেন্টিফাই করতে পারি না তাহলে আমরা অ্যাসিডিক নেচার বুঝে যাবো। তো দেখো খেয়াল করো, খুব মন দিয়ে ভালো করে খেয়াল করো। দেখো আমি কি বলেছি, কার্বক্সিলেট আয়ন সব থেকে বেশি স্টেবল কখন হবে? যখন তার মাথায় যে নেগেটিভ চার্জটা থাকবে সেটা যত ইজিলি নিউট্রালাইজড হওয়ার টেন্ডেন্সি দেখাবে, যত ভালোভাবে নিউট্রালাইজড হয়ে যাবে তত তার অ্যাসিডিক নেচার বাড়বে। তো দেখো এখানে তোমরা যদি খেয়াল করে দেখো, এখানে কি যে গ্রুপটা আছে এই যে এই থার্ড কম্পাউন্ডে CH3CH2, ঠিক আছে, এটা +I এফেক্ট শো করে। তারপরে সেকেন্ডটাতে চলে আসে, দেখো CH3 এও +I শো করে, আর হাইড্রোজেন এও শো করে। কিন্তু সব থেকে বেশি +I কে শো করে? তাহলে অর্ডারে চলে আসি, প্রায়োরিটি অর্ডারে। দেখো +I এফেক্টের, দেখো +I এফেক্টের প্রায়োরিটি অর্ডারে যদি আসো, দেখো সব থেকে বেশি শো করছে হচ্ছে CH3CH2, তারপরে CH3, তারপরে একদম লাস্টে গিয়ে হাইড্রোজেন। তাহলে যে সব থেকে বেশি +I শো করবে, আমি +I এফেক্ট কথার মানে কি বলেছি? ইলেকট্রনকে সিস্টেমের দিকে ঠেলে দেবে। তাহলে এ কী করবে? ইলেকট্রনকে কোন দিকে ঠেলছে? সিস্টেমের দিকে, কার্বনের দিকে। আবার এই কার্বন মাথায় ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যাচ্ছে, ফলে এই কার্বন আবার কার দিকে ঠেলছে? অক্সিজেনের দিকে ঠেলছে। ভালো করে শুনবে। তাহলে অক্সিজেনের কাছে অলরেডি আগে থেকে মাথার উপরে নেগেটিভ চার্জ ছিল, আবার এদিক থেকে এই যে +I থাকার জন্য, এদের +I এফেক্ট থাকার জন্য এরা কী করছে? কার্বনের দিকে ইলেকট্রন ঠেলছে, আবার কার্বন কার দিকে ঠেলছে? অক্সিজেনের দিকে ঠেলছে। তার ফলে অক্সিজেনের মধ্যে আগে থেকে ইলেকট্রন ছিল, মাইনাস চার্জ ছিল, আরও মাইনাস চার্জ ইনক্রিজ করছে। তাহলে কি কার্বক্সিলেট আয়নটা স্টেবল হবে? তাহলে কি নিউট্রালাইজ হতে পারছে কার্বক্সিলেট আয়ন সহজে? না, নিউট্রালাইজ কিন্তু হতে পারছে না। নিউট্রালাইজ হতে গেলে কী হতো? ওর ইলেকট্রন ডেন্সিটি কমতে হতো অক্সিজেনের মধ্যে। ও তো ইলেকট্রন ডেন্সিটি অলরেডি আগে থেকে বেশি, প্লাস আরও ইলেকট্রন ওর কাছে যাচ্ছে। তাহলে এই কার্বক্সিলেট যে আয়নটা তৈরি হচ্ছে সেটা আনস্টেবল হচ্ছে। বোঝা গেল? আর আনস্টেবল কার্বক্সিলেট আয়ন তৈরি হওয়া মানে তার অ্যাসিডিক নেচার কী হবে? কমে যাবে। কথা ক্লিয়ার হয়েছে? এবার রেসপেক্টিভ 2 নম্বরে আসে, দেখো এও +I শো করছে, কিন্তু এখানে এর +I এফেক্ট কি এই ইথাইল গ্রুপের থেকে অনেক কম, যার কারণে এও ঠেলছে। এই কার্বনটাও ইলেকট্রনকে কী করছে? অক্সিজেনের মধ্যে ঠেলছে, কিন্তু তুলনামূলক অক্সিজেনের মধ্যে ইলেকট্রন ডেন্সিটিটা এই কম্পাউন্ডার থেকে কিছুটা হলেও কমে যাচ্ছে, থার্ড কম্পাউন্ডার থেকে কমে যাচ্ছে, ঠিক আছে? আর যার কারণে এর অ্যাসিডিক নেচারটা থার্ড কম্পাউন্ডের থেকে একটু বেশি। তাহলে সব থেকে কম কার? সব থেকে কম হচ্ছে থার্ড কম্পাউন্ডের। তার থেকে বেশি কার? তার থেকে বেশি হচ্ছে সেকেন্ড কম্পাউন্ডের। এবার হচ্ছে ফার্স্ট কম্পাউন্ডের থেকে এখানে যে হাইড্রোজেন, এই একদম লিস্ট, মানে সব থেকে কম ইলেকট্রনকে ঠেলে দেবে সিস্টেমের দিকে, কারণ ওর +I এফেক্ট সব থেকে কম। তাহলে এইখানে অক্সিজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি কী হবে? বেশ কিছুটা কমে যাবে, কারণ ও তো সব থেকে কম পরিমাণ ইলেকট্রনকে ঠেলছে। তাহলে +I এফেক্ট বেশি কম থাকার কারণে কী হবে? কার্বনের দিকে ইলেকট্রন কম ঠেলবে, কার্বন আবার অক্সিজেনের দিকে ইলেকট্রন কম ঠেলবে, যার কারণে এখানে কী হবে? এটা মোর স্টেবল হয়ে যাবে, এটা মোর স্টেবল কার্বক্সিলেট আয়ন ফর্ম করবে, মোর স্টেবল কার্বক্সিলেট আয়ন জেনারেট করবে। আর যার কার্বক্সিলেট আয়নের স্টেবিলিটি বেশি হবে তার অ্যাসিডিক নেচারও বেশি হবে। আর এটা কী হবে? এখানে কী হবে? এটা হচ্ছে লিস্ট স্টেবল, লাস্টেরটা হচ্ছে লিস্ট স্টেবল কার্বক্সিলেট আয়ন ফর্ম করবে। ঠিক আছে? তো আমি এখানে তোমাদের উপরে লিখে দিয়েছি, দেখো এইখানে ভালো করে খেয়াল করো, লিখেছি মোর দ্য স্টেবিলিটি অফ কার্বক্সিলেট আয়ন মোর ইজ দ্য অ্যাসিডিক নেচার। তাহলে কার্বক্সিলেট আয়নের স্টেবিলিটি বাড়লে অ্যাসিডিক নেচার বাড়বে।
তো পরেরটাতে চলে দেখ, বলছে এটাতে দেখ, এটার কেসে দেখ, এই কেসটাতে দেখ, এখানে ভালো করে খেয়াল কর, এখানেও যে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটা আছে, তো এখানে প্রত্যেকের কাছে দেখ হ্যালোজেন গ্রুপ অ্যাটাচ আছে প্রত্যেকের সাথে। তো আমরা তো জানি যে হ্যালোজেন গ্রুপ হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ গ্রুপ, ঠিক আছে, সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভিটি হ্যালোজেনের মধ্যে দেখা যায়। তো যেহেতু হ্যালোজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ ইন নেচার, তাহলে তাদের মধ্যেও আবার একটা তোমার হচ্ছে ইনক্রিজিং অর্ডার আছে, যে সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ শো করেছে ফ্লোরিন, তার থেকে বেশি, তার থেকে কম করে ক্লোরিন, তার থেকে কম ব্রোমিন, তার থেকে কম আয়োডিন। তো তুমি দেখে বুঝতে পারছো এই যে চারটে আমি গ্রুপ এখানে দিয়েছি বা চারটে যে কম্পাউন্ড এখানে আমি শো করেছি, এদের মধ্যে সব থেকে যে ভালো স্টেবল তোমার হচ্ছে কার্বক্সিলেট আয়ন ফর্ম করবে সে সব থেকে বেশি অ্যাসিডিক হবে। তো এবার সে কী করে বুঝবো কে সব থেকে বেশি ভালো স্টেবল কার্বক্সিলেট আয়ন ফর্ম করে? তো সেটা ডিপেন্ড করছে গিয়ে ইলেকট্রোনেগেটিভ গ্রুপের উপরে। দেখো, তো আমরা জানি স্যার ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ওই জন্য ফ্লুরিন কী করবে, বেশি ইলেকট্রনকে নিজের দিকে টানবে। তো দেখো অলরেডি এখানে কার্বক্সিলেট আয়ন যখন ফর্ম করবে, কার্বন অক্সিজেনের মাথায় মাইনাস, হাইড্রোজেনের মাথায় প্লাস চার্জ থাকে, প্রতিটা কেসে তাই অক্সিজেনের মাথায় মাইনাস, হাইড্রোজেনের মাথায় প্লাস থাকে, অক্সিজেনের মাথায় মাইনাস, হাইড্রোজেনের মাথায় প্লাস থাকে। যেহেতু কার্বক্সিলেট আয়ন তৈরি হয় সেহেতু অক্সিজেনের মাথায় মাইনাস, হাইড্রোজেনের মাথায় প্লাস থাকে। তাহলে এবার দেখ, তাহলে কোন কেসে অক্সিজেনের মাথায় মাইনাস চার্জটা সব থেকে তাড়াতাড়ি নিউট্রালাইজ হবে সেটা দেখতে হবে। যত তাড়াতাড়ি নিউট্রালাইজ হবে তত বেশি স্টেবিলিটি। তো দেখ ফ্লুরিন যেহেতু হাইলি ইলেকট্রোনেগেটিভ, তাহলে ফ্লুরিন কী করছে, কার্বনের দিক থেকে ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিচ্ছে। টানলে এই কার্বনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি কমছে, কমলে কী হবে, এর মাথায় ডেল প্লাস। তো এই কার্বন চাইবে না তার মাথায় ইলেকট্রন ডেন্সিটি কমে যাক, ও কী করছে, এই কার্বনের থেকে টানবে। আর এই গ্রুপটা থেকে যখন ইলেকট্রনকে নিজের দিকে টানবে, তাহলে এই দেখ এই মাইনাস চার্জটা আস্তে আস্তে শিফট করে কোন দিকে চলে যাবে, এদিকে চলে আসবে না? তাহলে কি আস্তে আস্তে মাইনাস চার্জের যে ভ্যালু, মানে মাইনাস চার্জ থাকার যে টেন্ডেন্সিটা অক্সিজেনের মধ্যে, সেটা সব থেকে বেশি কম হবে এখানে, কারণ ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি, ও সব থেকে বেশি টানবে। তাহলে এখানে মাইনাস চার্জ শিফটিংয়ের টেন্ডেন্সিটা সব থেকে বেশি। আর যদি অক্সিজেনের মাথা থেকে এই মাইনাস চার্জটা অক্সিজেনের মাথা থেকে কী হয়ে যায়, সহজেই বেরিয়ে মানে শিফট করে চলে যায়, তাহলে কার্বক্সিলেট আয়নের স্টেবিলিটি বেড়ে যাচ্ছে, কারণ নিউট্রালাইজেশন বেড়ে যাচ্ছে। সেকেন্ডারি ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি ফ্লুরিনের থেকে একটু কম, আর ফ্লুরিনের থেকে কম হলে এখানেও সেম জিনিসই ঘটবে, এখান থেকেও মাইনাস চার্জ শিফট করবে, কিন্তু এখানে কি একটু কম শিফট করবে। কেন কম শিফট করবে? কারণ ইলেকট্রোনেগেটিভিটি অর্ডারে যদি আমরা লিখি, ইলেকট্রোনেগেটিভিটি অর্ডারের কথা যদি আমরা বলি, তো ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার কী হয়, ফ্লুরিন সব থেকে বেশি, তারপরে ক্লোরিন, তারপরে আয়োডিন, তারপরে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে সব থেকে বেশি হচ্ছে ফ্লুরিনের, ওই জন্য ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি যদি সব থেকে বেশি হয়, তাহলে সব থেকে স্টেবল কার্বক্সিলেট আয়ন কোথায় তৈরি হবে, এখানে। তাহলে এটা হবে কি, তাহলে প্রথমটা হবে কি, মোর স্টেবল কার্বক্সিলেট আয়ন, মোর স্টেবল কার্বক্সিলেট আয়ন। আর যে সব থেকে ভালো কার্বক্সিলেট স্টেবল আয়ন তৈরি করবে তার অ্যাসিডিক নেচার সব থেকে বেশি। তাহলে তোমরা বুঝতেই পারছো। তাহলে আমি যদি এটাকে এ নাম দেই, এটাকে বি নাম দেই, এটাকে সি নাম দেই, আর এটাকে ডি নাম দেই, তাহলে সব থেকে বেশি অ্যাসিডিক নেচার। তাহলে অ্যাসিডিক নেচারের অর্ডার কী হবে, সব থেকে বেশি এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি। ক্লিয়ার? তাহলে এই ধরনের কম্পাউন্ড থাকলে আমরা অ্যাসিডিক নেচার এক্সপ্লেন করতে পারি। নেক্সট চলে আসি পরেরটা। দেখ ভালো করে শোন, আর বারবার একটা কথা বলছি যে সব সময় মনে রাখবি যে যদি প্লাস আই আর মাইনাস আই একসাথে থাকে তাহলে কিন্তু মাইনাস আই গেটস ট্রাইডেড ও প্লাস। তো এখানে ভালো করে খেয়াল করো, এখানেও মাইনাস তৈরি হচ্ছে, প্লাস তৈরি হচ্ছে, মাইনাস প্লাস, সব জায়গায় কার্বক্সিলেট আয়ন জেনারেট হবে, মানে অ্যাসিড গ্রুপ মানে কার্বক্সিলেট আয়ন তৈরি হবে। তো এখানে ভালো করে দেখে, এখানে CH3 হচ্ছে প্লাস আই শো করে, হ্যাঁ কি না, এ একমাত্র প্লাস আই শো করে, তাহলে এই কী করবে, ইলেকট্রনকে ঠেলবে, আর বাকি সমস্ত কিছু দেখ মাইনাস আই শো করছে। তাহলে দেখ এখানে ভালো করে খেয়াল করে, এখানে কটা ক্লোরিন আছে, এখানে একটা ক্লোরিন, এই ইলেকট্রনকে নিজের দিকে টানছে। এখানে দেখ, তাহলে টানলে এই শিফট করবে, স্বাভাবিক, একটু আগে দেখালাম। এখানে দেখ কটা টানছে, দুটো টানছে, দুজন মিলে টানছে, আগে একজন টানছিল, মানে আগে একটা মাইনাস আই ছিল, এখন দুটো, এখানে দেখ তিনটে। তাহলে দেখ যত বেশি ইলেকট্রোনেগেটিভ গ্রুপ অ্যাটাচ থাকবে তত বেশি ইলেকট্রনকে টানবে, আর যত বেশি ইলেকট্রনকে টানবে তত কী হবে, এই অক্সিজেনের মাথা থেকে নেগেটিভ চার্জটা শিফটিং হওয়ার চান্স তত বেশি, আর যত বেশি শিফটিং হবে তত বেশি নিউট্রালাইজেশন, আর যত বেশি নিউট্রালাইজেশন তত ভালো স্টেবিলিটি কি কার্বক্সিলেট আয়নের।
তাহলে সব থেকে ভালো, আমি যদি এটাকেও এরকম নাম দিয়ে দিই, তাহলে এটাকে নাম দিলাম এ, এটাকে নাম দিলাম বি, এটাকে নাম দিলাম সি, এটাকে নাম দিলাম ডি। তাহলে ভাব কোনটাতে কার্বক্সিলেট আয়নের স্টেবিলিটি সব থেকে বেশি, দেখ যেটাতে নাম্বার অফ ইলেকট্রোনেগেটিভ গ্রুপ বেশি আছে, তার মানে ডিএ। তাহলে এর যদি আমরা অ্যাসিডিক অর্ডার বলি তাহলে এর কী হবে, এই যদি আমরা অ্যাসিডিক নেচার বলি, অ্যাসিডিক নেচারের অর্ডার বলি, তাহলে কীরকম দাঁড়াবে, সব থেকে বেশি হবে ডি এর, তারপরে সি এর, তারপরে বি এর, আর একদম লাস্টে কার, এর। কেন স্যার, কারণ এর আমরা কী দেখেছি না, এখানে সবাই মাইনাস আই এফেক্টের তোমার হচ্ছে প্রায়োরিটি সবসময় কি হয়, প্লাস এর থেকে বেশি হয়, তাই জন্য ডি সি বি এ। আশা করি ক্লিয়ার হয়ে গেছে সবার। নেক্সট পরেরটাতে চলে আসো। তো দেখো এখানে, দেখো এখানে ভালো করে দেখো, সেখানেও সেম, অক্সিজেনের মাথায় মাইনাস, হাইড্রোজেনের মাথায় প্লাস, অক্সিজেনের মাথায় মাইনাস, হাইড্রোজেনের মাথায় প্লাস, অক্সিজেনের মাথায় মাইনাস, হাইড্রোজেনের মাথায় প্লাস, কার্বক্সিলেট আয়নের। তো এখানে দেখো, এখানে হচ্ছে প্লাস আই শো করছে, ইলেকট্রন ঠেলছে, এখানে ক্লোরিন ইলেকট্রন টানছে, তাহলে এদিক থেকেও ইলেকট্রন টান পড়বে, ফলে মাইনাসটা শিফট করবে। এখানেও দেখো ক্লোরিন টানছে, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, এই দুটো কম্পাউন্ডের মধ্যে, লাস্ট দুটো কম্পাউন্ডের মধ্যে ক্লোরিনের পজিশন দেখো তো, যে কার্বক্সিলেট মানে যে মেনলি কার্বক্সিলেট আয়ন যে গ্রুপটা অর্থাৎ C++ মাইনাস, সেখান থেকে ক্লোরিনের ডিস্টেন্স কোথায় সব থেকে বেশি। দেখো এখান থেকে যদি হিসেব করি, দেখো এখান থেকে ক্লোরিন হচ্ছে 2 নম্বর কার্বনে আছে, এটা যদি 1 নম্বর কার্বন ধরি, এটাকে 2 নম্বর কার্বন ধরলে ক্লোরিন হচ্ছে 2 নম্বর কার্বনে, আর এখান থেকে হিসাব করো 1 2 3, তাহলে ক্লোরিনের পজিশন সব থেকে দূরে কোথায়, লাস্টেরটা কেসে। তাহলে যত ক্লোরিনের ডিস্টেন্স বাড়ে, আমরা শুরুতে বলেছি কি ডিস্টেন্সের উপর ম্যাটার করে, যত ডিস্টেন্স বাড়ে তত ইন্ডাকটিভ এফেক্ট কমে। তাহলে কি হচ্ছে, সব থেকে বেশি ইন্ডাকটিভ এফেক্ট শো করবে কে, তাহলে এখানে যদি আমরা ABC লিখি, তাহলে স্যার সব থেকে বেশি ইন্ডাকটিভ এফেক্ট শো করবে কে, অ্যাসিডিক অর্ডার মানে অ্যাসিডিক নেচার যদি আমরা বলি। তাহলে দেখো এখানে প্রথমত হচ্ছে এ হচ্ছে প্লাস আই শো করছে, তো এর তো একদমই লিস্ট, কারণ মাইনাস আই, এরা মাইনাস আই শো করছে, মাইনাস আই সব থেকে বেশি হয়, এও মাইনাস আই এও মাইনাস আই। তাহলে এবার লাস্টের দুজনের মধ্যে অর্থাৎ বি আর সি এর মধ্যে সব থেকে ভালো শো করবে কে, সব থেকে ভালো হচ্ছে ক্লোরিন, যেখানে ক্লোজ, তো ক্লোরিন হচ্ছে 2 নম্বরে, আর লাস্টেরটাতে ক্লোরিন 3 নম্বরে, তো ক্লোরিন সব থেকে কাছে যেখানে, সেখানে বেশি ইলেকট্রোনেগেটিভিটি ওর বেশি হবে, তো বেশি ইলেকট্রন নিজের দিকে টানবে, ফলে অক্সিজেনের মাথা থেকে মাইনাস চার্জের নিউট্রালাইজেশন হওয়ার টেন্ডেন্সি বেশি, তাহলে কার্বক্সিলেট আয়নের স্টেবিলিটি হওয়ার টেন্ডেন্সি বেশি। তাহলে সব থেকে বেশি হবে বি এর, তারপরে সি এর, তারপরে এর। বোঝা গেল? তো আশা করি আমার মানে কার্বক্সিলিক অ্যাসিডের স্টেবিলিটির কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, অর্থাৎ কার্বক্সিলেট আয়নের স্টেবিলিটি যার বেশি হবে, অ্যাসিডিক নেচার তার বেশি হবে। আচ্ছা, আরেকটা স্পেশাল কেস তোমাদেরকে একটু দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। একটা স্পেশাল কেস তোমাদেরকে দেখিয়ে দিই। ধরো আমাদের কাছে এরকম একটা গ্রুপ আছে, Cl CH2 OH COOH, আরেকটা গ্রুপ আছে ধরো OH CH2 COOH। তো তোমরা ভালো করে খেয়াল করো, দেখো এখানে যে গ্রুপটা মেনলি গ্রুপ সেটা হচ্ছে Cl CH2। এবার ভালো করে খেয়াল করো, দেখো Cl এর যদি আমরা দেখি স্ট্রং মাইনাস আই শো করে, স্ট্রং মাইনাস আই, আর যদি আমরা OH CH2 দেখি, এ হচ্ছে উইক মাইনাস আই শো করে, ঠিক আছে। আর CH2 তো সবসময় প্লাস আই শো করবে, এটা তো প্লাস আই শো করে, ঠিক আছে। তো বলছে যখন স্ট্রং মাইনাস আই শো করছে, তাহলে অবভিয়াসলি মাইনাস আই কী হচ্ছে, মাইনাস আই যখন Cl শো করবে, তাহলে অবভিয়াসলি প্রায়োরিটি তো মাইনাস আই এর বেশি, ঠিক আছে। তাহলে এখানে মাইনাস আই গেটস প্রায়োরিটি ওভার প্লাস আই, ঠিক আছে। কিন্তু যখন উইক মাইনাস আই করে না, উইক মাইনাস আই যখন থাকে, তখন কিন্তু প্লাস আই এর প্রায়োরিটিটা বেড়ে যায়, উইক মাইনাস আই এর রেসপেক্ট। নর্মালি মাইনাস আই প্লাস আই থাকলে মাইনাস আই প্রায়োরিটি বেশি, কিন্তু যখন উইক মাইনাস আই কারোর থাকে, তখন তার রেসপেক্টিভ যে প্লাস আই থাকে তার প্রায়োরিটি কিন্তু অনেক বেড়ে যায়, তাই জন্য এখানে প্লাস আই এর প্রায়োরিটি বেশি হবে কার থেকে, মাইনাস আই থেকে। এটা হচ্ছে প্রায়োরিটি অর্ডার। প্রথমটার কেসে প্রায়োরিটি বললাম, সেকেন্ডটার কেসে প্রায়োরিটি বললাম, ক্লিয়ার হয়েছে? তাহলে যখন আমি কিন্তু বুঝিয়ে দিলাম ওই জন্য প্রায়োরিটি, যে যখন উইক মাইনাস আই থাকবে তখন কিন্তু প্লাস আই এর প্রায়োরিটিটা বেশি হবে, ঠিক আছে। তাহলে এখানে তাহলে অ্যাসিডিক নেচার কার সব থেকে বেশি হবে যদি বলি, তাহলে অবভিয়াসলি এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, তাহলে স্যার এর অ্যাসিডিক নেচার বি এর থেকে বেশি, ঠিক আছে। নেক্সট চলো, এবার আমরা দেখবো হচ্ছে বেসিসিটি অফ অ্যামিনস। তো এই ইন্ডাকটিভ এফেক্টের সেকেন্ড অ্যাপ্লিকেশন দেখো, অ্যাপ্লিকেশন 2,
এটাতে 1 নম্বর অ্যাপ্লিকেশন করলাম। সেকেন্ড অ্যাপ্লিকেশন বেসিসিটি অফ অ্যামিনস। তো দেখো বেসিসিটি অফ অ্যামিনস, তো আগে বুঝতে হবে যে স্যার বেসিসিটি মানে কি। বেসিসিটি মানে বেসিক নেচার, কার বেসিক, কোন অ্যামিনসটার বেসিক নেচার সব থেকে বেশি। আচ্ছা স্যার বেসিক নেচার কীভাবে আমরা ডিটারমাইন করবো? তো এইভাবে ভাবো, অ্যাসিডিক নেচারের ঠিক উল্টো। অ্যাসিডিক নেচারে কী হবে, যে যত ভালো H+ ডোনেট করবে, সরি হ্যাঁ ঠিকই, যে যত ভালো H+ ডোনেট করবে তার অ্যাসিডিক নেচার সব থেকে বেশি। আর বেসিক নেচারের ঠিক উল্টো হবে, যে যত ভালো H+কে অ্যাবজর্ব করবে বা যত ভালো H+কে গেইন করবে তার বেসিক নেচার তত বেশি। তাহলে এবার H+কে কে সব থেকে ভালো গেইন করতে পারবে? যার কাছে এক্সট্রা লোন পেয়ার, অর্থাৎ লোন পেয়ারের ডেন্সিটি যার বেশি, যার কাছে লোন পেয়ার কী থাকবে, ডেন্সিটি অফ লোন পেয়ার যার কাছে এক্সেস থাকবে, সে কী করবে, সহজেই লোন পেয়ারকে ডোনেট করবে H+কে দিয়ে, কোঅর্ডিনেট বন্ড করে নিয়ে কী করবে, বেসিক নেচার শো করে দেবে। তো দেখি এবারে, তো ভালো করে দেখো এখানে সব কটা প্লাস আই এর রেসপেক্টে পড়বো আমরা। তো প্লাস আই এর রেসপেক্টে ভাবো, H কিন্তু ইলেকট্রন ঠেলছে নাইট্রোজেনের দিকে, কারণ আমরা জানি H+I শো করে। তো H কি সব থেকে ভালো ঠেলে না, তার থেকে বেশি ভালো ঠেলে কে, CH3। এর থেকে বেশি ভালো ঠেলছে কে, দুটো CH3। তার থেকে বেশি ভালো ঠেলছে কে, তিনটে CH3। তাহলে যখন নাম্বার অফ প্লাস আই এফেক্ট বেশি থাকছে, নাম্বার অফ প্লাস আই গ্রুপ বেশি আছে, মানে এরা সব ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, তাহলে যারা ইলেকট্রন ডোনেটিং তারা কী করছে, তারা বেশি ইলেকট্রন ঠেলছে কার দিকে, নাইট্রোজেনের দিকে। তাহলে নাইট্রোজেনের দিকে যত বেশি ইলেকট্রনকে ঠেলবে তত নাইট্রোজেনের কাছে ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যাবে। আর ইলেকট্রন ডেন্সিটি বেড়ে গেলে ইলেকট্রনকে ডোনেট করার টেন্ডেন্সি H+কে কী হবে, বেড়ে যাবে। তাহলে সহজেই H+কে কী করবো, গেইন করে রাখবে। তাহলে যদি ধর ভাবি এখানে এইরকমভাবে আছে, তাহলে এখানে ধর একটা H+ আছে, এখানেও ধর একটা H+ আছে, এখানেও ধর একটা H+ আছে, আর এখানেও ধর একটা H+ আছে। তাহলে সব থেকে ভালো H+কে ইলেকট্রন ডোনেট করবে কে, প্রথমটা নাকি লাস্টেরটা? অবভিয়াসলি লাস্টেরটা, কারণ এখানে কি তিন দিক থেকে ইলেকট্রন ঠেলার কারণে কি হচ্ছে, এই নাইট্রোজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি, আগে তো একটা ইলেকট্রন পেয়ার ছিল, তাহলে আরও ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যাচ্ছে, আর বেড়ে গেলে সহজেই কী করবে, H+কে ইলেকট্রন ডোনেট করে দেবে। আর যখনই ডোনেট করে দেবে তখন H+কে ডোনেট করা মানেই তো H+কে গেইন করে নিল, আর H+কে যত ভালো ইলেকট্রন যে ডোনেট করবে তার বেসিক নেচার তত বেড়ে যাবে। তাহলে সব থেকে বেশি বেসিক নেচার কার হবে, এর, তারপরে এর, তারপরে নেক্সট চলে আসে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়নস। চলো খুব সহজ। তো আমি প্রথমে একটা কথা বলেছি যে চার্জ থাকা মানেই সেটা প্লাস হোক বা মাইনাস হোক সেটা আনস্টেবল, তাহলে এরা সবাই আনস্টেবল। তো স্টেবিলিটি পেতে গেলে কী হতে হবে, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি পেতে গেলে যে চার্জের নিউট্রালাইজেশন হওয়ার টেন্ডেন্সিটা বেশি হতে হবে। তো চার্জের নিউট্রালাইজেশন হওয়ার টেন্ডেন্সি কার বেশি দেখা যায়, দেখো এখানেও সেম একই গল্প, হাইড্রোজেন ইলেকট্রন ঠেলছে কার্বনের দিকে, এখানে একটা CH3 ঠেলছে, এখানে দুটো CH3 ঠেলছে, এখানে তিনটে CH3 ঠেলছে। তাহলে বলো কোন কেসে ইলেকট্রন ডেন্সিটি বাড়ছে কার্বনের মাথায়, দেখো লাস্ট কেসটাতে না, আর কার্বনের মাথায় পজিটিভ আছে, তাহলে যত বেশি ইলেকট্রনকে আমরা কার্বনের দিকে ঠেলবো তত পজিটিভ চার্জটা নিউট্রালাইজ হওয়ার টেন্ডেন্সি বেশি, ওই জন্য সব থেকে বেশি এর, তারপরে এর, তারপরে কথা বোঝা গেল? তাহলে এটা কি কার্বোক্যাটায়নের কী হচ্ছে, নিউট্রালাইজেশন হওয়ার টেন্ডেন্সি বাড়ছে। তাহলে আমি এখানে লিখে দিই টেন্ডেন্সি টু নিউট্রালাইজ কার্বোক্যাটায়ন ইজ মোর, সব থেকে বেশি কার্বোক্যাটায়নের তোমার হচ্ছে নিউট্রালাইজেশন হওয়ার টেন্ডেন্সি বেড়ে যাচ্ছে, তাই জন্য এর স্টেবিলিটিও কী হচ্ছে, তাই বেশি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। একইভাবে ভাবো সবার কাছে মাইনাস চার্জ, সবাই আনস্টেবল। তাহলে এখানে দেখো এখানে একটা হাইড্রোজেন ঠেলছে, এখানে হাইড্রোজেনের তো তোমরা জানোই সব থেকে কম। তারপরে দেখো একটা মিথাইল গ্রুপ ঠেলছে, এখানে দুটো মিথাইল গ্রুপ ঠেলছে, এখানে কটা তিনজন ঠেলছে। তাহলে দেখো এর কাছে অলরেডি কার্বনের কাছে ইলেকট্রন ডেন্সিটি আগে থেকে আছে, ও কি চাইবে আরও ডেন্সিটি বাড়ুক, ও চাইবে ইলেকট্রন কীভাবে কমানো যায় ডেন্সিটি। কিন্তু এরা কী করছে, এরা না, এরা নাচরবান্দা ভাই, ওরা ঠেলবে। এই তিনটে মিথাইল নাচরবান্দা, এরা বলছে না আমরা ঠেলবো। তাহলে ঠেললে কী হবে, এর মাথায় ইলেকট্রন ডেন্সিটি আগে থেকে ছিল, আরও বেড়ে যাচ্ছে, তাহলে আরও আনস্টেবল হয়ে যাচ্ছে। তাহলে সব থেকে বেশি স্টেবল কী হবে, তারপরে এ, তারপরে এ, কারণ এখানে মোর আনস্টেবল কি কার্বোঅ্যানায়ন। বোঝা গেল? নেক্সট চলে আসে স্টেবিলিটি অফ রেডিক্যাল। স্টেবিলিটি অফ রেডিক্যাল একইভাবে ভাবো, দেখো রেডিক্যাল কী জিনিস আগে বোঝো। ধরো যখন কোনো কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন হয়, একটুখানি ক্লিয়ার করে দিই, ধরো A আর B মিলে একটা কোভ্যালেন্ট বন্ড ফর্ম করলো এরকম। তো অ্যাকচুয়ালি বন্ড তো এরকম হয় না কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ড কী হয়, এর একটা ইলেকট্রন আর B এর একটা ইলেকট্রন, এরা দুজনে মিলে ইলেকট্রনটা শেয়ার করে, আর শেয়ার করে কী করে, এরা দুজনে মিলে কী করে, এরকম করে শেয়ারিংভাবে বন্ড ফর্ম করে, এরকমভাবে দুজনে ইলেকট্রনটা শেয়ারিং হয়।
তো আমরা বোঝানোর জন্য আমরা এইভাবে দিই, ধরো এখানে এর ইলেকট্রন আছে, এখানে বি এর ইলেকট্রন আছে। এবার যখন এই বন্ডটা মধ্যখান থেকে ব্রেক করে না কোনো কারণে, তখন কি একটা ইলেকট্রন চলে যায় এর কাছে আর একটা ইলেকট্রন চলে যায় বি এর কাছে। আর যখন চলে যায় তখন দেখো কী জেনারেট হয়, তখন এর কাছে একটা ইলেকট্রন আর বি এর কাছে একটা ইলেকট্রন, এটাকে বলা হয় ফ্রি রেডিক্যাল, এটাকেই বলা হয় ফ্রি রেডিক্যাল। তাহলে এইখানে সেম জিনিস ওই কার্বনের সাথেও হয়েছিল, কার্বনের কোনো একটা কিছুর সাথে বন্ড করেছিল, যখন সেই বন্ডটা ব্রেক করে গেছে একটা ইলেকট্রন কার্বনের মাথায় চলে গেছে, একটা ইলেকট্রন ওই কম্পাউন্ডের মাথায় চলে গেছে। তো এখানে কার্বনের মাথায় কী হয়েছে, ফ্রি রেডিক্যাল চলে এসেছে। তাহলে ফ্রি রেডিক্যাল চলে আসা মানে কি, দেখো অবভিয়াসলি কার্বনের কাছে ইলেকট্রনের কি দেখো ডেফিসিয়েন্সি আছে, মানে ইলেকট্রনের ঘাটতি আছে। ভাবো এখানে কার্বনের ভ্যালেন্সি চেক করো, এখানে প্রতিটা বন্ডের দুটো করে ইলেকট্রন 6 আর একটা ইলেকট্রন 7, কার্বনের হওয়ার কথা 8, তাহলে কি অক্টেট কমপ্লিট আছে? নেই। তাহলে অক্টেট কমপ্লিট করতে গেলে ওকে আরও ইলেকট্রন চাই মানে তাহলে যে সব থেকে ভালো ইলেকট্রন ডোনেট করতে পারবে তার স্টেবিলিটি বেশি হবে। তাহলে এখানে তো শুধু হাইড্রোজেন ঠেলছে, কিন্তু এখানে কে ঠেলছে, 3টে মিথাইল গ্রুপ ঠেলছে। তাহলে এই 3টে মিথাইল গ্রুপ যদি একসাথে তাহলে ইলেকট্রনের কাছে ইলেকট্রনের ঘাটতি, মানে এই কার্বনের কাছে ইলেকট্রনের কী ছিল, ডেফিসিয়েন্সি ছিল। তাহলে এরা 3জন মিলে যদি কার্বনকে ইলেকট্রন শেয়ার করে, মানে ডোনেট করে, কার্বনিক ইলেকট্রন ঠেলে দেয়, তাহলে সেই ডেন্সিটিটা কী হবে, মানে ইলেকট্রন ডেফিসিয়েন্সিটা কমে যাবে, কমে গেলে নিউট্রালাইজেশন হওয়ার চান্স বেড়ে যাবে। তাহলে সব থেকে বেশি স্টেবল হবে এ, তারপরে এ, তারপরে এই হলো তোমাদের টোটাল ইন্ডাকটিভ এফেক্টের কনসেপ্ট। তো আশা করি বুঝতে পারছো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর ভালো থেকো।